হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা লাস্ট ভিডিওতে বলতে গেলে লাস্ট তিনটে ভিডিওতেই আমরা ক্যালকুলাস নিয়ে আলোচনা করছি। তো আমরা অবকলন নিয়ে আলোচনা শেষ করছি। তো ক্যালকুলাসের যেটা নেক্সট অংশ হচ্ছে সেটা হচ্ছে সমাকলন কিংবা ইন্টিগ্রেশন। তো সাধারণত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন কিংবা অবকলনের তুলনায় সমাকলন কিন্তু তাদের একটু কঠিন মনে হয়। তো আমি চেষ্টা করছি সমাকলনের অন্তত প্রাথমিক জিনিসগুলো যতটা সহজে এবং যতটা কমে তোমাদেরকে বলা যায়। তো সবচেয়ে প্রথমে বলি, অবকলনে তোমরা দেখেছো সূত্র কয়েকটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি, বাকিগুলো তোমরা অঙ্কে পড়বে পরে। সমাকলন হচ্ছে অবকলনের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সাপোজ আমরা একটা রাশি fx, ক্যাপিটাল fx এর অবকলন করলাম। এর অবকলন করে পাওয়া গেল এইটা। দুভাবে লেখা হয়, একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এক প্রাইম x। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম এই প্রাইম কথাটা মানেই হচ্ছে একবার অবকলন করা হয়েছে। আর আমি এখানে এইভাবে লিখলাম জেনে শুনে, যাতে করে তোমাদের বোঝাতে সুবিধা হয় আমার যে এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তাহলে এইটা হচ্ছে সেই ফাংশন, আর অবকলনের পর এটা পাওয়া যাচ্ছে। যদি কোন রাশির অবকলন করার পর প্রাপ্ত রাশিকে সমাকলন করা হয়, তাহলে কিন্তু সেই রাশি পুনরায় ফেরত পাওয়া যায়। অর্থাৎ যদি আমরা এই fx যেটা লিখেছি, এইদিকে যেটা fx টা লিখেছি, তার যদি সমাকলন করা এই dx টাকে এদিকে নিয়ে গেলে সমাকলন চিহ্ন এই s এর মতো চিহ্ন যেটা দেখতে পাচ্ছ, এলংগেটেড s এর মতো আর কি, মানে s টাকে একটু স্ট্রেচ করলে যেরকম হবে এরকমই চিহ্ন দেওয়া হয়। আর এই চিহ্ন দিয়ে সমাকলন করলে তখন কিন্তু এই fx টা পাওয়া যায়। অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি যে d of fx সমান fx dx। অতএব এটাকে যদি এইদিকে লিখি, fx dx সমান fx। তো এই সমীকরণটা হয়ে থাকে। এই যে সমীকরণ আমরা লিখলাম, তাহলে এইটা সমাকলনকে প্রকাশ করে। কিন্তু সমাকলন সম্বন্ধে এখনো কিন্তু তোমাদের ধারণা তৈরি হয়নি, কারণ এইটা দেখে তোমাদের হয়তো অনেক রকম কনফিউশন মাথায় আসতে পারে যে কি হলো, কিভাবে হলো, সমাকলন আমরা কেন করি। তো সেই প্রসঙ্গে আমি একটু আউট অফ ট্র্যাক একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা জ্যামিতিতে, আমরা যদি পরিমিতির কথা বলি, তো পরিমিতিতে তোমরা স্কুল লেভেলে অর্থাৎ আপ টু ক্লাস 10, সে 7 8 9 10 এ আমরা বিভিন্ন রকমের জ্যামিতিক চিত্র দেখেছি। সেখানে সে আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, সে প্রিজম হোক, কি চোঙ হোক, কি শঙ্কু হোক, রম্বস হোক, ট্রাপিজিয়াম, এরকম বিভিন্ন জ্যামিতিক চিত্র আমরা দেখেছি। তো সেই জ্যামিতিক চিত্রগুলো দেখেছি, তাদের কিন্তু ক্ষেত্রফল বের করতে আমাদের কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি। কিরকম? ধরো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা কি বলি না, দৈর্ঘ্য একটু প্রস্থ করলেই পেয়ে যাবো। বর্গক্ষেত্র বাহু স্কয়ার। ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি এবং উচ্চতাকে গুণ করে 2 দিয়ে ভাগ করলেই, অর্থাৎ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করলেই ক্ষেত্রফল পেয়ে যাবে। কিন্তু এগুলো কি না, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট স্ট্রাকচার, সেই জন্য এটা কিন্তু সুবিধা হচ্ছে। কিন্তু যখন এরকম নির্দিষ্ট কোনো স্ট্রাকচার কিংবা সিমেট্রিক্যাল কোনো শেপে থাকবে না, সেটা ট্রাপিজিয়ামের মতো কি, রম্বসের মতো কি, সমান্তরিকের মতো এরকম থাকবে না, তো সেই সব যে সমতলিক চিত্রগুলো থাকবে যেগুলো এইরকম সিমেট্রিক্যাল নয়, তো তাদের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, তার কিন্তু কোনো সূত্র নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সেটা হচ্ছে সমাকলন। তো সমাকলনের ধারণাটা এই জন্য গুরুত্বপূর্ণ। প্রসেসটার নাম হচ্ছে সমাকলন, কিন্তু এই যে সমাকলনের চিহ্ন দিয়ে যখন লেখা হয়, তখন কিন্তু এই জিনিসটাকে আমরা তখন বলবো কি, সমাকলন। এটা বলা হয়। এই যে সমাকলন তোমরা দেখছো, আমি এখান থেকে একটু সমাকলন সম্বন্ধে একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ y equals to fx, এটা একটা অপেক্ষক, আর সাপোজ এই fx টা হচ্ছে একটা বল।
এর জন্য এইদিকে y অর্থাৎ y ইকুয়ালস টু fx আর এইদিকে x। তো এই fx বলের প্রভাবে কোন কণা এই স্থান থেকে এই স্থানে এলো, তাহলে এদের আমি অবস্থানটা ক্লিয়ার করে দিই। a থেকে b তে এলো, কার প্রভাবে? না এই fx এর প্রভাব। কিন্তু আমি ধরে নিলাম এই fx টা হচ্ছে স্থির বল, অর্থাৎ এর মান স্থির, পরিবর্তন হচ্ছে না, মানে এখানেও সেই f এখানেও সেই f। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এই এরিয়া, অর্থাৎ যেহেতু লম্বাটা ড্র করার পজিশন গুলো পেয়ে যাচ্ছি কোথায় রয়েছে, তো এটা একটা আয়তক্ষেত্রের শেপ নিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফলটা খুব সহজেই বের করে নিতে পারবো। সেটা কত? এই যে a ইনটু b, মানে এটা অ্যাকচুয়ালি লেখা উচিত কি আমার, যেহেতু এখানে আমার মান রয়েছে, কেন? এটা একটা আয়তক্ষেত্র, এর প্রস্থ হচ্ছে fx, এটা যা এটাও তাই, সমান সমান্তরাল। আর এই ক্ষেত্রে আমরা যদি বের করি যে কতটা পরিমাণ থাকছে, তো সেইটা আমরা ইজিলি বের করে নিতে পারবো যে এই পরিমাণটা কতটা। যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ যেরকম আমরা করে থাকি, তাহলে আমরা ইজিলি বলবো, আমার বলা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে দৈর্ঘ্য অবশ্য এটা তো নয়, দৈর্ঘ্যটা বড় হবে, তো এই জন্য দৈর্ঘ্য হচ্ছে fx কারেকশন, আর এই প্রস্থটা হচ্ছে b মাইনাস a, কারণ বলটা আমরা y অক্ষ বরাবর প্লট করেছি, তো সেই জন্য স্বাভাবিকভাবে y অক্ষের যে সমান্তরাল সেটাই হবে দৈর্ঘ্য, কারণ সেটাই হচ্ছে বড়। তাহলে এইটা হচ্ছে কিন্তু ক্ষেত্রফল। এটা আমরা সরাসরি এমনি গুণ করে পেয়ে যাব, আর যদি গ্রাফ থাকে গ্রাফে করে পয়েন্টগুলো গুণে আমাদের অবস্থানটা ক্লিয়ার করে নিতে পারবো। কিন্তু সবসময় যে স্থির মানের বল থাকবে সেটা তো হবে না। অনেক সময় যেগুলো পরিবর্তনশীল ভ্যালু হবে, অর্থাৎ ভ্যারিয়েবল হবে, যেটাকে আমরা বলে থাকি কি না এরকম চলরাশি টাইপের হবে, যেগুলো হচ্ছে ধ্রুবক মান অর্থাৎ চলরাশি। তো তাদের ক্ষেত্রে যদি আমরা প্লটিংটা করি, সাপোজ এই দিক বরাবর আমি ধরলাম x, আর এই বরাবর যেরকম আমরা আগেটা করেছিলাম fx, সাপোজ এইখান থেকে এরকম। তো এই কেসে দেখো এইখানে সাপোজ মান হচ্ছে f1, এইখানে f2, কারণ আমি আগে বলেছি ফোর্সটা ভ্যারিয়েবল ফোর্স অর্থাৎ পরিবর্তনশীল বল, তার মানে প্রথমে কিছু ছিল এখন কিছু, তো প্রথমে বেশি পরে কম, কি প্রথমে কম পরে বেশি, কিছু একটা এরকম আছে। কিন্তু সেই আগের মতো a অবস্থান থেকে b অবস্থানে গেছে। কিন্তু এই ক্ষেত্রে এবার সমস্যাটা তোমরা দেখতে পাবে। এই ক্ষেত্রে যখন আমি ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব, অর্থাৎ এই রকম কিছু চিত্র যে ক্ষেত্রে আমার কোনো ফিক্সড ভ্যালু নেই, পরিবর্তনশীল, তো এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল বের করতে আমাদের কিন্তু খুব সমস্যা হবে। সমস্যা কিন্তু হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে ক্ষেত্রফল বের করতে পারছি না, না আয়তক্ষেত্র না এই ট্রাপিজিয়াম, এরকম হচ্ছে না কিন্তু। তো এই ক্ষেত্রে আমরা কি করি না, এই ক্ষেত্রে সমাকলন কিন্তু আমাদের খুব হেল্প করবে। তাহলে সমাকলনের ধারণাটা আমি তোমাদের দিই এখান থেকে, a থেকে b যে ডিসটেন্স অর্থাৎ b মাইনাস a, এখানে একে n সংখ্যক টুকরোতে কল্পনা করলাম, মানে এরকম ছোট 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 টুকরো কল্পনা করলাম, আর এর মধ্যে টোটালটা বের না করে একটা ছোট্ট স্ট্রিপ কিংবা ছোট্ট একটা আয়তকার কোটির মতো আমি বলতে পারি ধরলাম, তাকে নাম দিলাম ডেল্টা x। যেহেতু এই বরাবর x আমি আগেই বলেছি এই বরাবর x আছে, তার মানে এই ডেল্টা x টা হচ্ছে এই যে দূরত্বটা রয়েছে b মাইনাস a, তাকে n ভাগ করার পর প্রতিটি ভাগের মান। তাহলে এই যে ক্ষুদ্র আয়তকার একটা কোটির মতো দেখতে পাচ্ছ, কিংবা একটা ক্ষুদ্র আয়তকার টুকরো দেখতে পাচ্ছ, আমি এঁকেছি বড় করে, কিন্তু এটা খুব ছোট্ট স্ট্রিপ, ঠিক আছে, ইনফিনিটেসিমালি স্মল স্ট্রিপ আর কি, অনেক ক্ষুদ্র স্ট্রিপ। তো সেই ক্ষুদ্র স্ট্রিপে যে এরিয়া কত হবে না, প্রযুক্ত বল fx এর মান স্থির নয়, fx ভ্যারি হচ্ছে, প্রযুক্ত বল, তো সেটা হচ্ছে fx। কারণ কি প্রযুক্ত বল কেন ধরেছি না, এই মানটা তো লাগবে, এই যে ছোট্ট আয়তক্ষেত্র ধরেছি তার দৈর্ঘ্য লাগবে, তারপরে প্রস্থ, আর প্রস্থটা হচ্ছে ডেল্টা x। তার মানে আমি কল্পনা করতে পারি এই পুরো এরিয়াটা এরকম অনেকগুলো স্ট্রিপের কম্বিনেশন কিংবা স্ট্রিপ নিয়ে তৈরি, যেরকম একটা দেওয়াল তৈরির ক্ষেত্রে অনেকগুলো ইট লেগে থাকে, তাহলে একটা ফান্ডামেন্টাল হচ্ছে সে একটা ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সে একটা ইট,
তো সেই রকমই এটা হচ্ছে সেই একটা ফান্ডামেন্টাল স্ট্রিপ, এরকম অনেকগুলো স্ট্রিপ নিয়ে তৈরি হয়েছে, কিংবা আয়তকার এবং কোটি কিংবা আয়তকার একটা অংশ নিয়ে তৈরি হয়েছে পুরো জ্যামিতিক চিত্রটা। তাহলে তাদেরকে একসঙ্গে যদি করা হয় সেই যোগ করার মতোই, তাহলে আমি গোটা অঞ্চলের ক্ষেত্রফল পাবো। সেই জন্য আমি সমাকলন চিহ্ন দিলাম, পুরোটা বের করছি, এইটা পাওয়া যাবে এই ক্ষেত্রফল। অর্থাৎ এই ছোট্টটার ক্ষেত্রফল যদি আমি ডেল্টা এ ধরি, অনেকগুলো ডেল্টা এ মিলে যেরকম আমরা বলি পরমাণু মিলে অণু তৈরি হয়, ঠিক ওই রকমই অনেকগুলো এরকম ডেল্টা এ মিলে তৈরি হবে এ। কারণ কি, যেরকম dx এর সমাকলন করলে x পাওয়া যায়, ওই রকম ডেল্টা এর সমাকলন করলে a পাওয়া যাবে। অর্থাৎ ক্ষুদ্র, যেরকম ধরো কোষ আকারে যদি বায়োলজি থেকে উদাহরণ নেওয়া হয়, এককোষী প্রাণী, তাহলে একটা সিঙ্গেল সেল, সেই সিঙ্গেল সেল থেকে যখন রেপ্লিকেট করে করে তৈরি হবে, সে অনেকগুলো সেলের কম্বিনেশন হয়ে সে মাল্টি সেলুলার অর্গানিজম হয়। ঠিক ওরকম এটা ক্ষুদ্রটাই হচ্ছে সেই ডেল্টা, সেখান থেকে a পাওয়া যাবে। তো এটা একটা প্রাথমিক ধারণা হিসেবে নিতে পারো সমাকলনে, যে কিভাবে কোথায় প্রয়োগ হচ্ছে। তো আমি আগেই বলেছি অবকলনের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া, সেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সেটা পরেও একটা উদাহরণ দিয়ে বোঝাবো। তো এইটার পর যেটা আমাদের সমাকলন নিয়ে বোঝা উচিত, সেটা হচ্ছে আমরা এখানে সমাকলন সম্বন্ধে একটু জানলাম। এবারে যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে সমাকলন কত রকমের হয়ে থাকে। তারপর আমরা সমাকলনের যে দু একটা ধর্ম, যেটা আমাদের ফিজিক্সে একটু বেশি লাগে 11 12 এ, কারণ আমরা হায়ার স্টাডিজে ফিজিক্সে তো সবই লাগবে, বেশিরভাগটাই লাগবে, কিন্তু 11 12 এ যেটুকু লাগে সেটুকু আলোচনা করলেই হবে। সমাকলনের প্রকারভেদ হচ্ছে দু রকমের। কি কি না, একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর আরেকটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল কিংবা ডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট মানে নাম থেকেই বুঝতে পারছো অনির্দিষ্ট সমাকল, অবকলনে কিন্তু এর কোনো প্রকারভেদ ছিল না। আর এর ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট সমাকল। এই দুটো সম্বন্ধে আমরা একটু জানবো। যে অনির্দিষ্ট সমাকল মানে কি হচ্ছে, এর সীমানা কিন্তু বাঁধা থাকে না। এবারে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। ধরো একটা সমাকলন তোমরা করছো, সাপোজ এরকম x³ dx, তো এর জন্য সূত্র থাকবে। তো এটা সমাকলন করে সাপোজ এরকম কোন একটা মান পাওয়া গেছে। তো তার আগে বলি যে সমাকলনের সবচেয়ে পপুলার সূত্র, যেটা আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে এইটা। আমাদের ফিজিক্সের সবচেয়ে বেশি কাজে লাগা সূত্রের মধ্যে এটা, x⁴n dx। x তো শুধুমাত্র চলরাশি হিসেবে ধরা হয়েছে, সে y z t s v যা খুশি হতে পারে, যেটা চলরাশি হবে তার জন্যই সূত্র সবার ক্ষেত্রেই খাটে। শুধুমাত্র যে n এর মান ধনাত্মক হবে কোনো মানে নেই, ঋণাত্মক হলেও সূত্রটা কিন্তু খাটে। n যদি -2 হয় তাহলে n জায়গায় -2 বসিয়ে দিতে হবে। এখানে দেখো কোনো সীমা নির্দেশ করা নেই, নিচে উপরে কিছু লেখা নেই। আর ধরো এইরকমই কিছু একটা করতে দেওয়া হয়েছে, সেখানে হয়তো বলা আছে এরকম, তার মানে এখানে সীমা নির্দেশ করে দেওয়া হয়েছে 2 থেকে 4 এর মধ্যে, অর্থাৎ তার x এর মান 2 থেকে 4 এই রেঞ্জের মধ্যে। তার মানে এইখানে যেহেতু রেঞ্জ লেখা নেই, তো দেখবে যাদের ক্ষেত্রে এই নিম্ন সীমা উচ্চ সীমা উল্লেখ করা থাকবে না, তারা হচ্ছে এই অনির্দিষ্ট সমাকল, কোনো রেঞ্জ বলা নেই। আর যাদের ক্ষেত্রে এরকম সীমানা বলে দেওয়া থাকবে, নিম্ন সীমা আর উচ্চ সীমা, আমরা ইংলিশে বলি নিচেরটাকে লোয়ার লিমিট আর উপরেরটাকে বলি আপার লিমিট, যদি থাকে তখন সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। আশা করি বুঝতে পেরেছো। তো সিম্পল ভাবে বলি আমি, যদি জেনারেল ভাবে বলা হয়, এইটা নিচে a উপরে b, তাহলে b টা আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট। একটা কথা এখানে বলে রাখি, দেখা গেল একে সমাকলন করে এটা পাওয়া গেছে, স্মল f(x) থেকে সমাকলন করে ক্যাপিটাল F(x) পাওয়া গেছে, কিন্তু যেহেতু সীমা রয়েছে, তোমরা কি করবে, এইরকম লিখলে যে মানটা দেওয়া থাকবে, লেখার পর উপরের মানটা আগে বসবে, তারপর
নিচের মানটা বসবে। সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো এখন। তাছাড়া এই যে মান আমরা বসালাম, যে ক্ষেত্রে কোনো মান থাকবে না লোয়ার লিমিট এবং আপার লিমিট, সেই ক্ষেত্রে সূত্র প্রয়োগ করার পর একটা প্লাস সি কিংবা c1 k1 যা খুশি একটা ধ্রুবক কিন্তু লিখতে হবে। কেন লিখতে হবে না, যেহেতু সমাকলনটা কোনো সীমা নেই, অর্থাৎ সেই সমাকলে কোনো নিম্ন সীমা এবং উচ্চ সীমা বলে কিছু উল্লেখ করা নেই, সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, সেই জন্য আমাদেরকে করতে হবে এটা যে সীমাটা আমরা দেওয়া নেই যেহেতু, সেই জন্য একটা ধ্রুবক দিতে হবে। তার মানে অনির্দিষ্ট সমাকলন করার পর সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম লিখতে হবে, নির্দিষ্ট সমাকলন থাকলে কোনো কনস্ট্যান্ট টার্ম লিখতে হবে না। আমি একটা ছোট্ট প্রয়োগ করে বলে দিচ্ছি। যে ফাংশনটা আমি লিখেছিলাম আমি সেটাই বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো x3 dx, ঠিক আছে? তাহলে x3 dx এ সমাকলনের জন্য এই সূত্রটাই লাগছে। তো n এর জায়গায় কত 3 আছে, তো সূত্র কি ছিল এইটা, প্লাস c লিখতে হবে কারণ এটা অনির্দিষ্ট সমাকলন, কারণ কোনো সীমানা দেওয়া নেই। তাহলে এখান থেকে যা পাওয়া গেল সেটাই হলো আমাদের উত্তর। আমি তোমাদের বলেছিলাম ইন্টিগ্রেশন আমরা পর পর যোগ করে একটা বড় জিনিস তৈরি করি, অবকলন কি বড় থেকে ছোট হয়, তো সেটা এখানেও তোমরা দেখতে পাচ্ছ। দেখো কিউব ছিল 4 হয়ে গেছে, তাহলে ঘাতটা বাড়ছে। ধনাত্মকের ক্ষেত্রে, ঋণাত্মকের ক্ষেত্রে ঘাতটা কি পরিবর্তন হবে? সাপোজ ধরো একই জিনিস আমি এরকম ছিল সূত্রটা, তো সেই ক্ষেত্রে যখন আমরা সূত্র প্রয়োগ করব, তাহলে সূত্রতে কি ছিল -3 + 1 -3 + 1, তাহলে কত আসছে এখানে দেখো নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো বৃদ্ধি কিন্তু হচ্ছে, কারণ মোর নেগেটিভ থেকে লেস নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এইবারে আসি যে কিভাবে লিমিটটা বসাবো। সাপোজ আমরা x⁴ অর্থাৎ x² dx 1 to 2 এরকম রয়েছে। তো প্রথম কাজ কি হবে, সমাকলনটা করতে হবে ফার্স্ট, যেটা আমি এখানে বলেছিলাম তোমাদের। তো সমাকলন করে যেটা কি পাওয়া গেল, এটা পাওয়া গেল। তারপরে যে সীমানাটা থাকবে সেই সীমানাটা বসাতে হবে। তাহলে এখানে কত এলো x³/3, এখানে 1 এখানে 2। এবারে মান বসাবো আমরা। 1/3 তো দেখতেই পাচ্ছ কমন, এখান থেকে যা বেরোবে সেটাই উত্তর। তাহলে কি বললাম, প্রথমে যে সূত্র লাগবে সেই সূত্র প্রয়োগ করে সমাকলন করে নিতে হবে, তারপরে উপরের মানটা বসাতে হবে, মাইনাস, যেহেতু মাইনাস ছিল সূত্রে দেখো সেই জন্য পরের মানটা বসবে। এটা মাথায় রাখতে হবে। কিন্তু শুধু এই একটা সূত্র শিখলে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, তার কারণ হচ্ছে অবকলনের মতো আমাদের আরো কিন্তু সূত্রের প্রয়োজন রয়েছে। তো সেই সূত্রগুলো কি হবে না, আর যেটা সূত্র হচ্ছে, যেরকম আমরা অবকলনের ক্ষেত্রে দেখেছিলাম একটা চলরাশি একটা ধ্রুবক রাশি রয়েছে, তাহলে ধ্রুবক রাশিটা বাইরে চলে আসতো, চলরাশির অবকলন হতো। একই ভাবে যদি আমরা বলি, ধরো একটা এইরকম কোন সমাকলন করতে দেওয়া হয়েছে, তো বুঝতেই পারছো এখানে দুইটা হচ্ছে ধ্রুবক, তো তার কোনো সমাকলন হচ্ছে না, সে সরাসরি বাইরে এরকম চলে যাবে। তারপরে তোমরা নিয়ম লাগিয়ে যেরকম সমাকলন হয় এরকম। তাহলে জেনারেল ভাবে আমরা বলতে পারি যদি এরকম কোন সমাকলন করতে হয় তাহলে সিটা অ্যাজ ইট ইজ বাইরে চলে যাবে, বাকিটা সমাকলন হবে, যেটা চলরাশি তারই শুধু সমাকলন হবে। তো এটা মাথায় রাখতে হবে। আর অনেক সময় কি হয় না, আমাদের এরকম লিমিট তো আছেই, কিন্তু লিমিটটা হয়তো a টু b রয়েছে, কিন্তু প্রয়োজন হয়তো b টু a করতে হলো, এরকম চেঞ্জ করতে হলো। সাপোজ 1 থেকে 2 আছে, কিন্তু আমার দরকার 2 থেকে 1 আমি করতে চাইছি, তখন কি হবে না, একই থাকবে, শুধুমাত্র সাইন উল্টে দেবে, অর্থাৎ প্লাস ছিল আগে এখন মাইনাস করে দেবে। তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো এইটাই আছে যে x² dx 1 to 2, তার মানে x² dx 2 to 1, কারণ 1 to 2 করলে যা পাওয়া যাবে 2 to 1 করলে একই মান পাওয়া যাবে, শুধুমাত্র একটা ঋণাত্মক চিহ্ন আসবে। তোমরা দুটো কিংবা একটা ফাংশন নিয়ে বাম পক্ষ ডান পক্ষ ধরে দুদিকে সমাকলন করেও দেখতে পারো সূত্রগুলো শেখার পর। নেক্সট যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এরকম কিন্তু হতে পারে
ধরো a থেকে b আমরা সমাকলন করছিলাম, কিন্তু a এবং b এর মধ্যবর্তী কোন একটা মান সাপোজ c আছে। যেমন ধরো উদাহরণ দিই, 0 থেকে পাই এর মধ্যে সমাকলন চলছে, কিন্তু আমি সেটাকে ভেঙে 0 থেকে পাই বাই 2 প্রথমে গেলাম, তারপরে পাই বাই 2 থেকে পাই গেলাম, তখন কি হবে না, তখন এই সমাকলনটাকে আমাদেরকে এইভাবে করতে হবে। ধরো এটাকে আমি চেঞ্জ করে দিলাম, ধরো 0 থেকে পাই, তাহলে তখন কি করব, প্রথমে 0 থেকে পাই বাই 2 টা করে নেব, জাস্ট ভেঙে সে রাস্তায় যাওয়ার মতো, এখান থেকে ওই অবধি যেতে চাইছি, প্রথমে এই অবধি গেলাম, এখান থেকে আবার যাব, তো সে যোগই হচ্ছে। তাহলে এই দিকে কত আসবে, এরকম। এবারে fx কেন লিখেছি না, দেখো ফাংশন বীজগণিতিক হতে পারে, অ্যালজেব্রিক হতে পারে, লগারিদম বীজগণিত মানে অ্যালজেব্রিক হতে পারে, লগারিদম হতে পারে, ট্রিগনোমেট্রিক্যাল হতে পারে, তো বিভিন্ন রকমের ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়াল হতে পারে, তো যেটাই হোক না কেন নিয়ম কিন্তু পরিবর্তন হবে না, নিয়ম কিন্তু এরকমই থাকবে। তো এই সূত্রটাও মাঝে মাঝে কাজে লাগে, কিন্তু খুব কাজে লাগে ফিজিক্সে তা কিন্তু আমি বলবো না, কিছু অঙ্কের ক্ষেত্রে, কিছু স্পেশাল অঙ্কের ক্ষেত্রে কাজে লেগে থাকে। কিন্তু কিছু সূত্র আছে যেটা আমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে তার মধ্যে অন্যতম সূত্র হচ্ছে এইটা। এইটা প্লাস সি এই কারণেই লিখছি যেহেতু এগুলো অনির্দিষ্ট সমাকলন, কারণ কত মান সেটা তো আমরা জানি না, আর মান বসিয়েও এই ক্ষেত্রে লাভ নেই, কারণ হচ্ছে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে মান বিভিন্ন হবে, তো সূত্র তো একটাই শিখবো, তো এই জন্য এটা জেনারেল আকারে থাকুক, যদি নির্দিষ্ট সমাকলন হয় তখন এই সিটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো এখানে সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে, e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রে দেখবে এরকম আছে e টু দি পাওয়ার x dx। তো e টু দি পাওয়ার x dx যেহেতু রয়েছে, তো সেখান থেকে আমরা জাস্ট m এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে e টু দি পাওয়ার 1 ইনটু x বাই 1 প্লাস c, কারণ জাস্ট e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে এই সূত্রটাও খুব কাজে লাগে। আরেকটা সূত্র আমাদের অনেকগুলো অঙ্কতে কাজে লাগে, সেটা হচ্ছে dx বাই x, তো এটা হচ্ছে ln x অর্থাৎ বেস e, সেটা রয়েছে, তো ln x প্লাস c। নেক্সট যে সূত্রটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে আমাদের sin x আর cos x এর। আছে তো অনেকগুলো, cot আছে, cosec আছে, sec আছে, কিন্তু আমাদের ফিজিক্সে সেগুলো খুব একটা কাজে লাগে না। পরে তোমরা ম্যাথে যেহেতু শিখবে এমনিও, তো তখন তোমাদের এমনি মনে রয়ে যাবে, ওই জন্য আমি তার মধ্যে মোটেই যাচ্ছি না। আমি যতটা কম করে অন্তত এই চ্যাপ্টার কিংবা ভেক্টর কিংবা আরো অনেকগুলো চ্যাপ্টার, মহাকর্ষ, কার্যশক্তি, ক্ষমতা রয়েছে, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেখানে যেন হেল্পফুল হয় সেই জন্য আমরা ততটাই করব। তো সেটা হচ্ছে যদি আমরা কোনো এরকম দেখি sin mx, তাহলে এই ক্ষেত্রে অবকলনের সময় কিন্তু এটা প্লাস হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে এটা মাইনাস হবে। cos এর সময় অবকলনে কিন্তু হয়েছিল মাইনাস, কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে। মোটামুটি আমি অন্য সূত্রগুলোকে আপাতত আমি বাতিলের খাতায় রাখছি, কারণ হচ্ছে সেইটা এখন অতটা কাজে লাগে না, সেই জন্য আমি এগুলোকে বাদ রাখলাম। এবার যদি কেউ বলে শুধু sin x এর করব কি sin 2x এর করব, কোনো অসুবিধা নেই, m এর মানটা বসিয়ে দেবে। ধরো sin 2x, তাহলে m এর জায়গায় 2 বসিয়ে দেবে, sin x তাহলে m এর জায়গায় 1 বসবে, তো তাতে যা উত্তর আসবে সেটাই হবে। তো সূত্রতে আমি আর নতুন করে কিন্তু কিছু এখানে সংযোজন করব না, সূত্র যা আছে তাই থাকবে। কিন্তু একটা কথা শুধুমাত্র আমি এখানে বলবো, যদি ধরো কোনো সমাকলন রয়েছে যেটা অনেকেরই করতে প্রবলেম হয়, সেটা আমি একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিলে তাড়াতাড়িও হবে আর তোমাদের বুঝতে সুবিধাও হবে। ধরো কোনো নিউমেরিক্যাল রয়েছে, তো সেই নিউমেরিক্যালে হয়তো অনেক রকমের কিংবা যোগ আকারে কিংবা বিয়োগ আকারে কিংবা যোগ বিয়োগ মিলে আকারে কয়েকটা ফাংশন একই সঙ্গে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, সেই ক্ষেত্রে অঙ্ক করার অ্যাপ্রোচটা কেমন হবে না, প্রথমে তোমাদের দেখে নিতে হবে যেটা ফাংশনটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি কেমন রয়েছে। সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো তোমাদের হয়তো একটা সমাকলন করতে দেওয়া হলো এরকম 2x³ + 4x - 2e, এরকম এইটা দেওয়া হয়েছে। এবার নির্দিষ্ট অনির্দিষ্ট দুটোই হতে পারে, নির্দিষ্ট হলে এখানে লিমিট দেওয়া থাকবে। তো এরকম যেহেতু মিক্স রয়েছে, তো ভয় পাওয়ার কিছু নেই, 2টা তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, 4 কনস্ট্যান্ট বাইরে চলে গেল,
এবারে কারো যদি কনফিউশন মনে হয় যে স্যার সমাকলন চিহ্ন তো একটা ছিল তিনবার দিচ্ছেন কেন, দেখো সব তিনজনকে একসঙ্গে নিয়ে সমাকলন চিহ্নটা আছে, তোমরা পাটে পাটে আলাদা করলে প্রত্যেকটারই থাকবে, যেরকম আমরা বীজগণিত করার সময় করেছি। ধরো a + b - c, বাইরে হয়তো কিছু একটা গুণ আছে, তো সেই গুণটা তো এর সঙ্গে আছে, বি এর সঙ্গে, সি এর সঙ্গে, সবার সঙ্গে আছে, তো সাইনেরও কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। এইবারে যে যা যেরকম ফাংশন সেরকম সূত্র, যেরকম ধরো এই ক্ষেত্রে x⁴n dx এর সূত্র লাগবে, তার মানে কত এইটা, এই ক্ষেত্রে সেই x⁴n এর সূত্র লাগবে, এই ক্ষেত্রে এটা লাগবে, যেহেতু অনির্দিষ্ট সমাকলন সেই জন্য একটা ধ্রুবক আসবে। তো আমি কিন্তু বেশি অঙ্কের মধ্যে যাচ্ছি না, কারণ হচ্ছে যখন আমরা অন্যান্য থিওরি এই চ্যাপ্টারে না পড়ছি কিংবা অন্য চ্যাপ্টার না পড়ছি, তাহলে কিন্তু প্রয়োগটা ঠিক করে বোঝানো যাবে না। যেরকম একটা ছোট্ট কথা বলি, এই চ্যাপ্টারে আমরা বেগ, ত্বরণ, সরণ এইসব নিয়ে, মন্দন এইসব নিয়ে আলোচনা করব। তো বেগের অঙ্ক আমি এখন বোঝালে তোমরা বুঝতে পারবে না, কারণ বেগ, ত্বরণ ওগুলোকে কলম বিদ্যাতে কিভাবে লেখা সেটা বলা হয়নি, আলোচনা করা হয়নি, সেই জন্য এখন বলছি না। যখন আমরা ওই থিওরিগুলো আলোচনা করব, তারপর যখন অনুশীলনীর এমসিকিউ আর সেকশন সেক্টর অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে এই টাইপের, তখন আমি তোমাদের প্রয়োগগুলো শেখাবো। আপাতত আমি তোমাদের প্রিলিমিনারি একদম ন্যূনতম একটা জ্ঞানের জন্য যে কোন সূত্র প্রয়োগ করা হচ্ছে সেগুলো যেন বুঝতে অসুবিধা না হয় সেইটুকুই বলছি, না হলে দেখো অনেক দিনের ব্যাপার রয়েছে, কিন্তু সেই প্রয়োগগুলো করার সময় যদি বলা হয় তাহলে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য আমি তার মধ্যে একদমই যাচ্ছি না, কারণ এখন একদমই বুঝতে পারবে না। আপাতত তোমাদের কাজ হচ্ছে অন্তত এই সূত্রগুলো পড়া। কেউ যদি বেশি বইতে অনেক সূত্র রয়েছে, কেউ চাইলে বেশি দেখতে পারে, কিন্তু আপাতত এই সূত্রগুলো হলেও তোমাদের কোনো রকম সমস্যা কিন্তু 11 ফিজিক্সে হবে না। কিন্তু প্রয়োগ করতে শিখতে হবে, সেই জন্য আমাদের থিওরি বিভিন্ন যখন পড়বো, অ্যাপ্লিকেশন জায়গা যখন দেখবো, এক্সারসাইজ যখন করবো, কিংবা বইতে এক্সামগুলো অনেক অঙ্ক রয়েছে, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। কারণ হচ্ছে আমাদের অনেকগুলো চলরাশিতে টি থাকবে এই চ্যাপ্টারে স্পেশালি বলছি, কারণ সরণ হোক কিংবা সরণ দেওয়া থাকবে, সেখান থেকে বেগ, ত্বরণ, মন্দন বের করা, তো সরণ তো সে সময় টাইম ডিপেন্ডেন্ট গুলোই থাকবে। তো তখন অবকলন করার সময় সূত্র একই থাকবে, কিন্তু এক্সটা শুধুমাত্র চলরাশি, সে যে সবসময় যে এক্স থাকবে তার কোনো মানে নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এক্স থাকে না। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো কলম বিদ্যা এই যে দেখলাম, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু স্টুডেন্টের যেটা প্রবলেম হয় সেটা আমি বলি। ধরো এরকম কিছু একটা আছে, অনেক ক্ষেত্রে প্রবলেম হয় যে স্যার এগুলো তো অ্যালজেব্রিক কিংবা এমনি রয়েছে, সুবিধা হচ্ছে, কিন্তু ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন অবকলন করতে যতটা সহজ মনে হয় অনেকেরই, সমাকলন করতে অনেকেরই কষ্ট হয়। তো ধরো এরকম কোন একটা সমাকলন দিয়েছে, তো তোমাদের দেখো ভয় না পেয়ে sin θ d θ, তো আমরা সূত্র কি শিখেছিলাম ভেবে দেখো, sin mx dx, dx তো থাকবে, যার সাপেক্ষে হচ্ছে সমাকলন। এখানে যতগুলো লিখছি সব x এর সাপেক্ষে সমাকলন হচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কত ছিল, -cos mx m + c। তো এটা তো বুঝতেই পারছো নির্দিষ্ট সমাকল, কারণ হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট রয়েছে, তাহলে c লেখাটা কিন্তু আসছে না। তো এখানে যখন সমাকলন করব, m এর জায়গায় 1 আছে, x এর জায়গায় θ আছে, তাহলে কত আসবে, -cos θ / 1 0 to π। এবার মাইনাস আছে, সে থাকতে পারে কিংবা তুমি বাইরেও নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো আমি বাইরে নিয়ে গেলাম, তাহলে আমি কি বলেছিলাম, যে চলরাশিটা থাকবে উপরে তার মানটা আগে বসবে, তাহলে থিটার জায়গায় কত বসবে, cos π। এবার মাইনাস ছিল মনে করে দেখো, cos 0, তাহলে কত, -1 মাইনাস, তার মানে এইটা আসছে। তো ঠিক ভয় না পেয়ে যেটা পদ্ধতি, যেটা ফর্মুলা সেটাই প্রয়োগ করবে। যে ফাংশন যেরকম তাতে মান বসাতে হবে, যে মানটা দেওয়া থাকে, এটা আমি পরিষ্কার বলি, অনেক ছেলেমেয়েদের সমস্যা হয়, যেটা নিচে আর উপরে যে মান দেওয়া রয়েছে, তোমরা ছাত্রছাত্রীরা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে এই ভ্যালুগুলোকে ফাংশনে যেটা চলরাশি থাকবে, যেরকম এদের ক্ষেত্রে x আছে, এখানে এই ক্ষেত্রে θ আছে, কারো ক্ষেত্রে t আছে, কারো ক্ষেত্রে s আছে, সেই ফাংশনের সেই চলরাশিটাই বসাতে হবে, অন্য কিছুতে কিন্তু নয়। তো এখানেই আমি সমাকলন নিয়ে আলোচনাটা আপাতত শেষ করছি। যে কটা সূত্র বলেছি তোমরা চাইলে বেশিগুলো তোমাদের বই থেকে, তোমাদের ছায়া প্রকাশনের বইতে 36 37 পেজে রয়েছে, দেখতে পারো। আর না দেখলেও হবে, এইগুলো হলেও কিন্তু এই চ্যাপ্টারে কোনো সমস্যা কিংবা পরের চ্যাপ্টারেও সমস্যা কিন্তু হবে না। পরে অঙ্কতে এমনি সব শিখতে হবে, বরং যতগুলো রয়েছে এর থেকে বেশি শিখতে হবে। তোমাদের ম্যাথের বইতে যদি 11 12 লেসনের বইগুলো দেখো, তাহলে দেখতে পাবে অনেক সূত্র রয়েছে, কিন্তু স্পেশালি সমাকলনের তো 11 পাবে না, সেটা 12 এর ম্যাথের বইতে দেখতে হবে। তো এখানেই আলোচনা শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা সেই ক্লাস 9 এর টপিকগুলোতে যাব, অর্থাৎ চলন, ঘূর্ণন,
কিংবা আমাদের স্মরণ শ্রেণীগুলো নিয়ে আলোচনা শুরু করবো, সেগুলো 9 এ থাকলেও আমরা একটু ব্রিফলি একটু ডিসকাস করে নেবো। হয়তো ভুলে গেছে অনেকেই, কারণ 9-11 মধ্যে 2 বছরের গ্যাপ ছিল। তো এই ভিডিওতে এই অবধি। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।